কিছুদিন আগে বান্ধবীদের সঙ্গে বাজি ধরে যে লোকটাকে বউ সেজে মেসেজ করেছিলাম, সেই লোকটাই কিনা বাস্তবে আমার ভাইয়ের একমাত্র সম্বন্ধী বের হলো। তাও আবার সেই মানুষ না, সোজা নেভির লেফটেন্যান্ট কমান্ডার তাজভীর শেখ আজান। ভাবতে পারছিস এখন আমার কি হবে? ভাইয়ের গায়ে হলুদের দিন বান্ধবীরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে খেলতেই ওদের কথায় পড়ে আমি লোকটার কাছে মজা করে একের পর এক মেসেজ পাঠিয়েছি। ইস, কি মেসেজই না করেছি তখন, ভাবতেই তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। এখন যদি সে লোকটা গিয়ে ওর বোনকে কিংবা আমার ভাইকে সব বলে দেয়, আমি কি মেসেজ করেছিলাম তখন আমার অবস্থা কি হবে, বুঝতে পারছিস? প্রিয়ন্তীর কথায় ফোনের ওপাশ থেকে কিছুক্ষণের নীরবতা ভেসে এল। অপর প্রান্তের ব্যক্তিটি কি বলবে ঠিক ভেবে পাচ্ছিল না যে। শেষে কোনোরকমে ওকে সান্ত্বনা দিয়ে বলল, তুই কি শিওর উনি সেই লোক? মেয়েটা হতাশ প্রত্যুত্তর করল, শিওর না হয়ে বলছি। ভাবিদের বাড়িতে ঢুকতেই তো দেয়ালে ওনার একটা বড় ছবি দেখলাম। যেই ছবিটা সেদিন ফেসবুকে প্রোফাইলে ছিল ঠিক সেটাই। ওপাশ থেকে উত্তর এলো দ্রুত, কেন, তুই আগে জানতিস না যে তোর ভাবির বড় ভাই হন সে? জানলে কি আর এমন ভুল করার মতো মহা ভুল করতাম রে? শুনেছি লোকটা নাকি এবার ছুটিতে বাড়িতেও এসেছে। যদি আমাকে দেখে চিনে ফেলে আর ভাইয়াকে গিয়ে সব বলে দেয়, তখন আমার কি হবে জানিস? ভাইয়া সবার সামনে আমাকে ধরে ইচ্ছেমতো ঠ্যাঙাবে। আত্মীয় তাত্মীয় মানবে না এক চুলো। আচ্ছা, সে তোকে চিনবে কিভাবে? তোকে তো দেখেনি। তুই তো ফেক আইডি দিয়ে মেসেজ করেছিলি, তাই না? এখন এটা বলিস না যে অরিজিনাল আইডি দিয়েই করেছিলি। প্রিয়ন্তী ক্ষীণ গলায় বলল, অরিজিনালই ছিল। ওপাশ থেকে একরাশ হতাশা ঝরে পড়ল সঙ্গে সঙ্গেই। বলল হাপুত্তাস করে, এইবার আর তোকে কে বাঁচাবে, চান্দু? শুনেছি এই অফিসাররা খুব অ্যাংরি মাইন্ডের হয়। ইগো নাকি আকাশচুম্বী। ওনার ইগোতে যদি লেগে যায়, তাহলে আজ তোর আর রক্ষে নেই, ধরে রাখো। তবে একটা কাজ করতে পারিস। লোকটা তো তোকে দেখেনি এখনো। তার আগেই না হয় তুই এই বাড়ি থেকে কেটে পড়। প্রিয়ন্তী ঘড়ির কাঁটার দিকে তাকালো। রাত একটা পেরিয়ে গেছে ইতিমধ্যে। এই সময়ে বাড়ি ফেরা অসম্ভবই পায়। ওদের বাসা যেতেই লাগবে 2-3 ঘন্টা। তার উপর মধ্যরাত। এত রাতে তো যেতেও পারবো না রে। তাহলে আজকে কোনোরকম গা ঢাকা দিয়ে থাক। কাল সকালে লোকটা দেখার আগেই কেটে পড়িস। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। বান্ধবীর শেষ কথাটা প্রিয়ন্তীর মনে গাঁথল। সাই মিলিয়ে জানালো তাতে, হ্যাঁ, সেটাই ভালো। আজ না হয় কোনোরকম লুকিয়ে থাকি রুমে। সকাল হলেই এই বাড়ি থেকে আমাকে আর পায় কে? কেন, আমাকে ডাক্তার দেখাবেন না, মিস প্রিয়ন্তী? অমনি পেছনে থেকে ভারী পুরুষালী গমগমে সুরে অন্তরাত্মারা কেঁপে উঠল প্রিয়ন্তীর। ফ্যাকাশে মুখখানা চুপসে গেল পুরোদমে। গলা শুকিয়ে কাঠ হলো। ফোনটা কানে চেপে ধরে থাকলো ওভাবেই। ওপাশ থেকে মনে হলো ওর বান্ধবীও কণ্ঠস্বরটা শুনেছে। তাই তো সঙ্গে সঙ্গেই টুটটুট শব্দে কেটে গেল লাইনটা। তবুও ঘাড় ঘোরানোর সাহস হলো না প্রিয়ন্তীর। আমি তো এবার বেশ লম্বা ছুটিতে এসেছি। ভেবেছিলাম আপনি আমাকে আমার গোপন রোগের জন্য ডাক্তার দেখাবেন। তাই ভাবলাম ডাক্তারটা না হয় দেখিয়েই যাই। তা, আপনার বাচ্চা কাচ্চাদের তো দেখতে পাচ্ছি না। ওরা কোথায়? রাত তো অনেক হয়েছে। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, তাই না? ডাকুন ওদের। বাবাকে দেখবে না? আমি তো আমার বাচ্চা কাচ্চাদের না দেখে এখান থেকে এক পাও নড়ছি না। প্রিয়ন্তীর বুক দরফর করছে সমান বেগে। কোনোরকমে ভয় সামলে ধীরে ধীরে ঘাড় ঘুরাল সে। চোখ তুলে তাকাতেই সম্মুখীন হলো লোকটার। ধূসর রঙাটি শার্ট আর কালো ট্রাউজারে দৈত্যর মতো লম্বা শরীরের এই কমান্ডারকে দেখতেই হৃৎপিণ্ড ঘোরার মতো দ্রুত ছুটল ওর। ধারালো চোয়াল, ছোট ছোট করে কাটা চুলগুলো কপালের ওপর থেকে পেছনে আছড়ানো। লোকটার দু ভ্রুর কিঞ্চিত নিচে ছোট্ট একটা কাটা দাগ। উজ্জ্বল ফর্সা বর্ণের এই পুরুষটিকে দেখেই বোঝা যায় কোনো সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত সে। ওর এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝেই লোকটা স্ট্রাইড করে এগিয়ে এসে ট্রাউজারের 2 পকেটে 2 হাত ঢুকিয়ে দাঁড়ালো ওর সামনে। একবার বলেন, আমি নাকি বাচ্চাদের খোঁজ খবর তো দূর, ফর্মুলার টাকাটাও পর্যন্ত পাঠাই না। আবার বলেন, আমার নাকি শারীরিক দুর্বলতা আছে। যদি সত্যিই আমার দুর্বলতা থাকতো, তাহলে এক রাতেই আপনার পেটে বাচ্চা এলো কিভাবে, মিস প্রিয়ন্তী? প্রিয়ন্তীর মাথাটা সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল। কপাল ঘেমে টেমে একাকার। লোকটা সবকিছু খুব সূক্ষ্ম চোখে লক্ষ্য করল। তারপর ধীর গলায় বলল, সে যাই হোক, আপাতত আপনার শেষ কথাটা রাখতে এসেছি আমি। আপনি বলেছিলেন, এবার এলে আপনি নাকি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আমার গোপন সমস্যার চিকিৎসা করাতে। এক পা এগিয়ে এসে নিচু গলায় যোগ করল, তা আমাকে ডাক্তার না দেখিয়ে উল্টো আপনি তো দেখছি বাড়ি থেকে পালাতে চাইছেন। দিস ইজ নট ফেয়ার, মিস প্রিয়ন্তী।
প্রিয়ন্তীর শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিচে কোনোরকম বলল শুধু, প্লিজ, আমাকে ক্ষমা করে দিন। ভাইয়ার হলুদে বান্ধবীদের সঙ্গে ট্রুথ এন্ড ডেয়ার খেলতে গিয়ে ভুল করে আপনাকে মেসেজ করে ফেলেছিলাম। আপনার আইডি আমি নিজে সিলেক্ট করিনি, বিশ্বাস করুন। ওরাই আমাকে বলেছিল আপনাকে মেসেজ করতে। আমি সত্যিই খুব লজ্জিত। প্রিয়ন্তীর কথায় লোকটা এক সেকেন্ড চুপ করে থাকল। চোখ দুটো সরু করে ভালো করে দেখল ওকে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি টেনেই বলল, মানে আপনি বলতে চাইছেন, দোষটা আপনার না, আপনার বান্ধবীদের? প্রিয়ন্তী ভয়ে মাথা নুইয়ে বলল, জি, আমি সত্যিই খুব লজ্জিত। লোকটা হালকা হেসে এক ধাপ এগোলো কাছে। খুব কাছে, প্রিয়ন্তীর নিঃশ্বাস আটকে যাওয়ার মতো কাছে। লজ্জিত হলে চোখে চোখ রেখে কথা বলতে হয়, মিস। এভাবে মাথা নামিয়ে রাখলে তো মনে হয় আপনি আবার অন্য কিছু প্ল্যান করছেন। প্রিয়ন্তী তড়িঘড়ি করে মাথা তুলল। চোখে চোখ পড়তেই আবার নামিয়ে ফেলল দ্রুত। নত মস্তকেই উত্তর করল, না না, কিছু প্ল্যান করছি না আমি। লোকটা ভ্রু তুলল সামান্য। বলল, তাহলে ভয় পাচ্ছেন নাকি আমাকে? জি। আমাকে দেখে? কেন? প্রিয়ন্তী কাপা গলায় বলল, জি, মানে আমি আপনার সঙ্গে, ওই সব। লোকটা হেসে ফেলল, শব্দ করেই হাসল। এরপর বলল, ওই সব মানে, এক রাতে বাচ্চা, দুধের টাকা, গোপন রোগ, সেই সব? প্রিয়ন্তীর মুখ লাল হলো লজ্জায়। মিউয়ে গেল মেয়েটা এবার, নিচু স্বরে বলল, প্লিজ এসব বলবেন না। লোকটা ইচ্ছে করেই আরও একটু টিজিং টোনে বলল, কেন? তখন তো খুব সাহসী ছিলেন। তাহলে এখন এত ঘাবড়াচ্ছেন কেন? প্রিয়ন্তী খুব করে চাইল এখান থেকে এক দৌড়ে পালাতে। একবারে লোকটার চক্ষু সীমার বাইরে পালাতে। তবে পা দুটো ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। কথা শুনল না ওর, জমে রইল জায়গাতেই। বেইমান পা। একজন নেভি কমান্ডারের সঙ্গে এরকম ফান করার জন্য আপনার কি শাস্তি হওয়া চাই, বলুন তো? অমনি ফ্যালফ্যাল চোখে তাকালো প্রিয়ন্তী। চোখে পানি টলমল করছে ওর। লোকটা যদি সত্যিই ওর ভাইকে বলে দেয় তখন কি হবে ভাবতেই ওর বুকটা দুমড়ে মুচড়ে আসে ভয়। জোরতা মিশ্রিত গলায় টেনেটুনে দুখানা বাক্য বের করে আনে কোনোরকম, দয়া করে ভাইয়া বা ভাবিকে কিছু জানাবেন না প্লিজ। ওনারা জানলে লজ্জায় আমার মাথা কাটা যাবে। সবাই হাসবে আমাকে নিয়ে। ভাইয়াও খুব রেগে যাবেন। তো আমি কেন আপনার অনুরোধ শুনব? আমাকে সেসব কথা বলার সময় লজ্জা লজ্জা ফিল হয়নি আপনার? আরও অনেক কিছুই তো বললেন সেদিন, আমার নাকি বেড পারফরম্যান্স একদমই যাচ্ছে তাই। ভয়েই নাকি আপনার কাছ থেকে পালিয়েছি আমি। ওহ না, গা ঢাকা দিয়েছি। তো এখন তো এসেছি। এই দেখুন আপনার সামনেই দাঁড়িয়ে আছি দিব্যি। মেসেজগুলো কিন্তু এখনো আছে। আপনি চাইলে আমি আবার আপনাকে পড়ে শোনাতে পারি, শোনাবো? লজ্জায় দু কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে প্রিয়ন্তীর। মনে মনে শপথ করল এ যাত্রায় এ বাড়ির চৈকাট পেরোতে পারলে এই জীবনেও আর এ বাড়ির অন্তর্মুখী হবে না ও। ভুলেও না। তাই টলমল চোখে দুহাত জোর করে মিনতি করল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছোট বোন মনে করে মাফ করে দিন না প্লিজ। এই দিব্যি কেটে বলছি, আমি আর কখনো কোনোদিন কারো সঙ্গেই এমন ইয়ার্কি করব না। ইভেন আর কোনোদিন ট্রুথ এন্ড ডেয়ার গেমসই খেলব না। প্রমিস। উহু, তা তো না হবে না। যেখানে আপনি আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন ছুড়েছেন, আমাকে কটাক্ষ করেছেন, বিনিময়ে তার পানিশমেন্ট পাবেন না? একজন লেফটেন্যান্ট নেভি কমান্ডারের পুরুষত্ব নিয়ে মজা করার সুবাদে তার শাস্তিস্বরূপ আপনাকে এই আমার সঙ্গে, আপনার ভাষায় এই নিরামিষ পুরুষটার সঙ্গেই সারাজীবন কাটাতে হবে। মিস থেকে মিসেস আজান সিদ্দিক হতে হবে। আমার নামের ট্যাগ লাগিয়ে পুরো একটা জীবন পার করতে হবে আপনার। ট্রাউজারের পকেটে দুই হাত ঢুকিয়েই সামান্য ঝুঁকল তাজভীর। কণ্ঠ খাদে নামিয়ে একবাকায় বলল, বউ হবেন আমার, এই নিরামিষ পুরুষের, আমিষ বউ? উদ্ধৃতি চিহ্ন। সিদ্দিক কুঞ্জ। প্রায় 24% জায়গা জুড়ে গড়ে ওঠা এই বাড়িটা শহরের অন্য সব চোখ ধাঁধানো দালানগুলোর মতোই সৌন্দর্যে ভরপুর। ভোর হলেই গাছের ডালে ডালে পাখিরা সুর তুলে ডাকে এখানে। সেই পাখিদের ডাকেই প্রতিদিনের সকাল শুরু হয় সিদ্দিক কুঞ্জে, যার ব্যতিক্রম হয়নি আজও। সিদ্দিক বাড়ির ডাইনিং টেবিলে একে একে এসে বসেছেন সকলে। এ বাড়ির সদস্য সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র। বাড়ির একমাত্র বড় ছেলে, তাজভীর সিদ্দিক আজান। আর ছোট মেয়ে, অজান্তা তাবাসসুম মিতালি। এই দুই সন্তানকে নিয়েই মোহনা বেগমের জগৎ বিস্তৃত। স্কুলের গণ্ডি পেরোনের আগেই বাবাকে হারায় তাজভীর। তার বাবা আশরাফুল সিদ্দিক ছিলেন একজন সামরিক কর্মকর্তা। একটি মিশনে গিয়ে শহীদ হন তিনি। হাসিখুশি পরিবারটা হঠাৎ করেই ভেঙে পড়তে শুরু করে। কিন্তু মোহনা বেগম ভাঙেননি। শক্ত করেছেন নিজেকে। স্বামীকে হারিয়েও তিনি ছেলেমেয়েকে বুকে পিঠে আগলে রেখে মানুষ করেছেন।
কষ্টের ভেতর দিয়েই শিখিয়েছেন শক্ত হতে, সোজা হয়ে দাঁড়াতে। তাজধীর ছোটবেলা থেকেই বাবাকে নিজের আইডল মানত। বাবার পোশাক, শৃঙ্খলা, সাহস, সবই তার চোখে ছিল বীরত্বের প্রতীক। বাবার পেশাকেই নিজের স্বপ্নের পথ হিসেবে বেছে নিয়েছে সেও। তাই বড় হয়ে বাবার দেখানো পথেই পা বাড়ায় সে। তবে পার্থক্য একটাই, তার বাবা ছিলেন মেজর, আর ছেলে হয়েছে নেভির একজন অফিসার। দেশের নীল জলরাশির বুক চিরে চলা জাহাজে যার পার হয় জীবনের অধিকাংশ সময়। টেবিলের এক কোণে বসে আছেন প্রিয়ন্তীর দাদি। বয়সের ভারে সামান্য নুয়ে পড়লেও রূপচর্চায় কমতি নেই একটুও। দাদি শাশুড়ির পাশেই বসেছে মিতালি। স্বামীর জন্য নাস্তা সাজাচ্ছে প্লেটে। খাবারের থালা সামনে নিয়েও মোহনা বেগমের চোখ বারবার ঘরের ভেতর দিকে যাচ্ছে। যেন কাউকে খুঁজছেন তিনি। মেয়েকে ডেকে বললেন, মিতালি, প্রিয়ন্তীকে ডাকিসনি এখনো? কয়টা বাজে দেখেছিস? নাস্তা করবে না মেয়েটা? মায়ের কথায় মিতালি উঠে দাঁড়াতেই যাচ্ছিল অমনি তাকে এসে থামিয়ে দিল পাবেল। চেয়ার টেনে বসতে বসতে বলল, আমি ডেকে এসেছি ওকে, ও আসছে, তুমি বসো। স্বামীর কথায় বারন্ত পা দুটো থামিয়ে জায়গায় বসে পড়ল মিতালি। ঠিক সেই সময়ই রুম ছেড়ে বেরিয়ে এল প্রিয়ন্তী। পেঁয়াজ রঙের পাকিস্তানি সুতির লং কামিজটায় মেয়েটাকে স্নিগ্ধ লাগছে খুব। চিকন চাকন ফর্সা গরনে পোশাকটা মানিয়েছেও বেশ। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে পেছনের দিক থেকে মাথায় হালকা ঘোমটা টেনে রেখেছে। নরম গলায় সবার সঙ্গে কুশল বিনিময় করে টেবিলে এসে বসল ও। গতকাল রাত নামে মাত্র কাটলেও ঘুম হয়নি একরত্তিও। ভেতরে ভেতরে ছটফট করতে করতেই কেটেছে পুরোটা রাত। শত চেষ্টায় দু চোখের পাতা এক করতে পারেইনি। চোখ বন্ধ করলেই তো ভেসে উঠেছে গত রাতের সেই দৃশ্যগুলো। বউ হবেন আমার, এই নিরামিষ পুরুষের, আমিষ বউ? কথাগুলো বারবার ওর চোখের সামনে ঘুরে ফিরে এসেছে না চাইতেও। এমন মোহনীয় ভাবে কেউ সামনে এসে এমন আবদার করে বুঝি? তাও লোকটা কিনা, যেই সেই কোনো তরুণ যুবক না, সোজা লেফটেন্যান্টের নেভি কমান্ডার। রাতের ছটফটানি এখনো কমেনি ওর। একবার তো ভেবেছিল সকাল হতেই চলে যাবে বাড়িতে, থাকবে না আর এখানে। লোকটার মুখোমুখি কেমন করে হবে ও? আবার ভাবল বাড়িতে একা কিভাবেই বাজাবে। বাড়িতেও তো আর কেউ নেই, একমাত্র ভাই আর দাদি ছাড়া। দুজনেই তো বর্তমানে এই বাড়িতে অবস্থান করছে। তাই নিরাশ হয়ে রয়ে গেছে এ বাড়িতেই। যতদিন থাকবে একটু সাবধানে থাকলেই হলো। টেবিলে একের পর এক খাবার সার্ভ করা হচ্ছে। নতুন জামাই বলে মোহনা বেগম সবকিছু নিজে তদারকি করে সাজিয়েছেন কাজের মেয়েটাকে নিয়ে। প্রিয়ন্তী পরোটা নিয়ে একটু মাংসের ঝুল মাখাল প্রথমে। এক টুকরো চিবিয়ে যেই না পুনরায় পরোটাটুকু ছিঁড়ে মুখে পড়বে অমনেই সিঁড়ি দিয়ে নামার শব্দে ঘাড় তুলল উপরে। হাতে কালো রঙের ঘড়িটা পড়তে পড়তেই নিচে নামছে তাজধীর। প্রিয়ন্তী অজান্তেই চোখ তুলে তাকালো। স্পষ্ট সকালের আলোয় লোকটাকে এবার ভালো করে দেখল ও। কালো ট্রাউজার, অফ হোয়াইট রঙের টি শার্ট গায়ে উজ্জ্বল ফর্সা বর্ণের লোকটাকে নিখুঁত লাগছে দেখতে। প্রিয়ন্তী খেয়াল করল লোকটা ফেসবুকের প্রোফাইলের থেকেও বাস্তবে দেখতে বেশি আকর্ষণীয়, সুদর্শন। ছবিটা বোধহয় অনেক আগেরই হবে। শক্ত গড়ন, ধারালো চোয়াল, ছোট করে কাটা চুলে নর্মাল ছেলেদের না মানলেও এই ডিফেন্সারদের মানিয়ে যায় কাকতালীয় ভাবে। ওর তাকিয়ে থাকার মাঝেই মনে পড়ল গত রাতের কথাগুলো। তড়িৎ বেগে চোখ সরিয়ে নিল প্রিয়ন্তী। হাঁসফাঁস করল ভিতরে ভিতরে। লজ্জায় বিব্রতিতে পড়ল অমনি। স্বাভাবিকভাবেই টেবিলের পাশে এসে চেয়ার টেনে বসল তাজধীর। চেয়ারে বসা ছেলেটাকে মন ভরে দেখলেন মোহনা বেগম। এই ছেলেটা হয়েছে একদম তার বাবার মতো। ছোটবেলা থেকেই দায়িত্ব আর শৃঙ্খলার বাইরে কিচ্ছুটি বোঝে না। কাজ ছাড়া আর কিছুই যেন নেই ওর জীবনে। নিজের সুখ দুঃখ, আরাম আয়েশ, সবকিছুর ঊর্ধ্বে ওর কাছে একটাই জিনিস বড়, দেশের সেবা করা। মাসের পর মাস জাহাজে, সমুদ্রে ভেসে বেড়ায়। ঠিকমতো খায় কি না, ঘুমায় কি না, সেটাও অবধি জানেন না তিনি। বেশিরভাগ সময় তো ছুটি থাকলেও বাড়িতে আসে না অবধি। শত রিকোয়েস্টে আনা গেলেও দেখা যায় 2-3 দিনের বেশি থাকে না। যতবারই থেকেছে মায়ের আহাজারি, অনুরোধ থেকেই বাধ্য হয়েই থেকেছে। এই তো মেয়ের বিয়ে হলো দিন 15 আগে। সে নাকি ছুটির আবেদন করেছিল, কিন্তু মিশন থাকায় আসতে পারেনি। মোহনা বেগম জানেন একটু চেষ্টা করলেই আসতে পারত তার ছেলেটা। করেনি চেষ্টা। গতকালই বাড়ি এসেছে। ছেলের বাড়িতে আসার খবর পেয়েই মোহনা বেগম আর দেরি করেননি। মেয়ে জামাই, জনকেই আগেভাগেই নিজের বাড়িতে ডেকে নিয়েছেন। কারণ বেশ ভালো করেই অবগত তিনি, তাজধীর নিজে থেকে কখনোই কারো বাড়িতে যাবে না। কোনোদিনও না, এমনকি নিজের বোনের শ্বশুর বাড়িতেও না। ছেলের পছন্দের খাবার আগে ভাগেই সাজিয়ে রেখেছেন তিনি। কি খায় না খায় কে জানে। সব সময় পড়ে থাকে তো ওই নীল পানির মহাসমুদ্রেই। খেতেই খেতেই তাজধীর ধীরে চামচ নামিয়ে পাবেলের দিকে তাকালো। বলল ওমনেই, তো পাভেল,
তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? পাভেল খাবার মুখে তুলতে তুলতেই নম্র গলায় প্রত্যুত্তর করল। জি ভাই, এই তো আলহামদুলিল্লাহ। চলছে কোনো রকম। কারো কণ্ঠস্বর এতটা মারাত্মক কিভাবে হতে পারে জানা নেই প্রিয়ন্তীর। লোকটা স্বাভাবিক কথা বললেও যেন একদম সোজা বুকের মধ্যে গিয়ে লাগতে পারে। এই যেমনটা লাগছে ওর, তবে ভয়েও লাগছে। এই বুঝি লোকটা আবার ওর ভাইকে সব বলে না দেয়। এই বুঝি কাল রাতের কথাগুলো অজান্তেই টেবিলের মাঝখানে এসে পড়ে। খাবার মুখে তুললেও গিলতে পারছে না ও। চোখের কোণ দিয়ে একবার তাকালো তাজভিরের দিকে। লোকটা ঠিক তখনই বলল আবার, তা মিস প্রিয়ন্তী আপনার কি অবস্থা? প্রিয়ন্তী তো চেয়েই ছিল। লোকটা প্রশ্ন করে তাকাতেই চোখে হলো দুজনের। সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে ফেলল প্রিয়ন্তী। আচানক প্রশ্নে খাবার আটকালো গিয়ে গলায়। তুরন্ত পানির গ্লাস এগিয়ে দিল মিতালি। বলল, নাও, পানি খাও। আস্তে। প্রিয়ন্তী কাপা হাতে পানি নিয়ে কয়েক ঢোক খেতে খেতে তাকালো আবার। লোকটা তখনও ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে। বোনের প্রশ্নের উত্তর দিল পাবেল। বলল, এই তো ভালোই চলছে। এবার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, ইংলিশ ডিপার্টমেন্টে। তাজভির হালকা ভ্রু তুলে বলল, ওহ, ইংলিশ, ভালো তো। তো আপনার শখ কি, মিস প্রিয়ন্তী? লেখাপড়া চালাবেন, নাকি বিয়ে শাদি করে হাজবেন্ড নিয়ে সেটেল হয়ে যাওয়ার প্ল্যান আছে একবারে? ব্যাস, ঠিক এই ভয়টাই তো পাচ্ছিল ও। হয়ে গেল কাণ্ড। শব্দগুলো এক একটা ধারালো ছুরির মতো লাগলো প্রিয়ন্তীর বুকে। হাত দুটো অজান্তেই নিজের জামা খামচে ধরল। চোখ নামিয়ে ফেলল ত্রস্ত। মোহনা বেগম ছেলের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, বাবা, খাবারের সময় এসব প্রশ্ন কেন? আগে খাওয়া শেষ হোক, তারপর না হয় বসে কথা বল। আম্মু, আমাদের কাছে প্রতিটা সেকেন্ডই খুব প্রেসিসিয়াস। সময়কে আমরা হালকাভাবে নিতে পারি না। পাবেল হেসে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, সমস্যা নেই আম্মু। তারপর নিজেই বলল, ওর পড়াশোনার ইচ্ছা আছে ভাইয়া। আমাদেরও ইচ্ছা আছে ওকে পড়ানোর। ওর স্বপ্ন, ইংলিশ লেকচারার হওয়া। তাজভির মাথা নাড়ল। বলল, বাহ, খুব ভালো। না হলে আজকালকার মেয়েদের তো কলেজে উঠলেই বিয়ের আবার তাড়া লাগে। বাচ্চা কাচ্চা নিয়ে প্ল্যানিং ও করে ফেলে। অ্যাকচুয়ালি ওটা বয়সের দোষ। তা তোমার ওরকম কোনো ইচ্ছে টিচ্ছে নেই তো মিস প্রিয়ন্তী? খুক খুক করে কেসে উঠল প্রিয়ন্তী। এবার আর পানিতেও কাজ হলো না। চামচ নামিয়ে উঠে দাঁড়ালো সোজা। পা বাড়াল উল্টো পথে। যেতে যেতে বলল, ইয়ে মানে, আমার খাওয়া হয়ে গেছে। আমি এখন উপরে যাই? মিতালি অবাক হয়ে বলল, এ মা, এত কম খেলে যে? মোহনা বেগম ও ডাকলেন মেয়েটাকে। বললেন থামিয়ে, আরেকটু খেয়ে যাও মা, শরীরে তো কিচ্ছুই নেই তোমার। এভাবে খেলে হবে? প্রিয়ন্তী মৃদু হেসে মাথা নাড়ল। না আন্টি, সত্যি খাওয়া হয়ে গেছে। আর খেতে ইচ্ছে করছে না। বলেই আর দাঁড়ালো না প্রিয়ন্তী। ছুটে চলল রুমে। আপাতত আর এই লোকটার সামনেই আসবে না ও। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। ডাইনিং টেবিলের সেই অস্বস্তিকর মুহূর্তটার পর থেকেই প্রিয়ন্তীর মাথার ভেতর একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, এভাবে ভয় নিয়ে লুকিয়ে থাকলে চলবে না। লোকটার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। যা হয়েছে, হয়েছে। মুখোমুখি না হলে এই অজানা আতঙ্কটা কোনোদিনই কাটবে না। রুমে ফিরে এসে বিছানায় বসেই ফোনটা হাতে নিল প্রিয়ন্তী। মেসেঞ্জারে ঢুকে মেসেজ দিল বান্ধবীকে। আমার রীতিমতো অনেক ভয় হচ্ছে রে স্নেহা। কি করব আমি এখন? একবার মনে হয় সব জানিয়ে দেবে। এই বুঝি ভাইয়া এসে আমার গালে কষিয়ে দুটো থাপ্পড় বসালো বলে। আমি আর পারছি না। ওপাশ থেকে রিপ্লাই এল সাথেই। এভাবে ভয় পেলে তো চলবে না। লোকটা কি সকালে কিছু বলেছিল তোকে? উদ্ধৃতি চিহ্ন। প্রিয়ন্তী সবটাই জানালো ওর বেস্ট ফ্রেন্ডকে। সবকিছু শোনার পর ওখান থেকে সময় নিয়ে টাইপিং হচ্ছে কিছু একটা। প্রিয়ন্তী ঠোঁট কামড়ে ধরে রাখল। অপেক্ষায় থাকলো বান্ধবীর উত্তরের। উত্তর এল সময় নিয়ে। এক কাজ করে দেখতে পারিস। ডাইরেক্ট গিয়ে কথা বল, ক্লিয়ার করে খুলে বল, ক্ষমা চাইবি। দরকার হলে পা দুটো খোপ করে দরবি। মনে হয় না পা ধরার দরকার পড়বে। একটু সুন্দর করে ইমোশনাল হয়ে মাফ চাইলে ক্ষমা করে দিবে দেখিস। আফটার অল ছেলে মানুষ তো, সাহস দেখাতে হবে বুঝছিস? বান্ধবীর কথায় আস্ত হয়ে উঠে দাঁড়ালো প্রিয়ন্তী। এপাশ ওপাশ হাঁটাহাঁটি করল কিছুক্ষণ। অবশেষে একটা দম নিয়ে শ্বাস টানল। মাথায় ঘুমটা টেনে বের হলো ঘর ছেড়ে। এসে দাঁড়ালো তাজভিরের রুমের সামনে। দরজাটা হাট করে খোলা পুরোটাই। প্রিয়ন্তী এসে সেখানে দাঁড়াতেই ওর চোখ দুটো বিস্ময় ছানাপাড়া হয়ে এল। এটা কি রুম, নাকি কোনো শোরুম? একপাশের দেয়াল জুড়ে কাচের কেবিনেট করা। পুরোটাতেই সারি সারি ট্রফিতে ভরপুর। সোনালি, রূপালি, ব্রোঞ্জ রঙের, ঝকঝকে স্মৃতিচিহ্নে ভরা পুরো ঘরটাই। স্কুল লাইফের স্কলারশিপ ট্রফি।
কলেজের স্কলারশিপ, ফুটবল টুর্নামেন্ট, অ্যাথলেটিক্স, স্পোর্টস মেডেল, আর নেভিতে যোগ দেওয়ার পরের অসংখ্য সম্মাননায় ভরা। কিছু শেলফে স্পেশালি নাম খোদাই করা এলটি সিএমডিআর তাজধীর সিদ্দিক আজান। প্রিয়ন্তীর মাথা ভনভন করে উঠল। এতগুলো ট্রফি একসাথে কখনো ট্রফির শোরুমে দেখেছে কিনা সন্দেহ। কোনো ট্রফির দোকানেও বোধ হয় এত ট্রফি একসাথে থাকে না। অমনি সেখানে এসে হাজির হলো মিতালি। ভাইকেই ডাকতে এসেছিল সে। আসার পর থেকে ভাইয়ের সঙ্গে তেমন করে কথা বলা হয়ে ওঠেনি যে। আরে হো প্রিয়ন্তী, তুমি এখানে কি করছো? প্রিয়ন্তী চকিত ঘুরল পেছনে। ভাবিকে দেখে ইতস্তত হলো কিঞ্চিত। মিউয়ে আসা গলায় জানতে চাইল, আপু এতগুলো ট্রফি, সব কি উনার, মানে তাজধীর ভাইয়ার? মিতালি হালকা হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ, বেশিরভাগই ভাইয়ার, তবে দু একটা বাবারও আছে। প্রিয়ন্তী একটু ইতস্তত করে বলল আবার, ভাবি, একটা কথা জিজ্ঞেস করব? হুম করো, কিছু দরকার? প্রিয়ন্তী চোখ নামিয়ে বলল, ভাইয়া, মানে তাজধীর ভাইয়া, উনি কোথায়? মিতালি মেয়েটা খুব মিশুক, সরল সোজা গোত্রের। ভিতরে অত পেচগোজ নেই, তাই কথাটাকেও স্বাভাবিক ধারতেই নিল। একটু অবাক হলেও স্বাভাবিক গলায় উত্তর দিল, কেন, ভাইয়াকে দরকার? প্রিয়ন্তী তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না না, এমনি আর কি জানতে চাইলাম। ভাইয়া আসলে এই রুমে থাকে না খুব একটা। বাড়িতে এলেও বেশিরভাগ সময় থাকে ছাদের চিলেকোঠার রুমে। প্রিয়ন্তীর ভ্রু কুঁচকে গেল অমনি। বলল, চিলেকোঠায়? হ্যাঁ, ছাদের ওপরে একটা আলাদা রুম আছে। ওখানেই থাকে। প্রকৃতিপ্রেমী তো তাই, বাড়ির ভেতরে তার ঠিক জমে না। প্রিয়ন্তী আস্তে করে বলল, কেন, এখানে তো ওনাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। ভাইয়া ছোটবেলা থেকেই এমন, শান্ত, চুপচাপ, নিজের মতো থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। জাহাজে থাকতে থাকতে একা থাকার অভ্যাস হয়ে গেছে বলতে পারো। বাড়িতে এলেও আলাদা স্পেস দরকার হয় তার। প্রিয়ন্তী চুপ করে শুনল, ধুম করে প্রশ্ন করে বসল, মানে, উনি বেশি কথা বলেন না? খুব একটা নয়, খুবই কম কথা বলে ভাইয়া। কেন বলো তো, ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? প্রিয়ন্তীর বুকের ভেতর আবার কেমন একটা টিপটিপ শুরু হলো। লুকালো নিজের অস্বস্তি। স্বাভাবিক কণ্ঠে বলল, না ভাবি, উনার সঙ্গে তো আমার দেখাই হয়নি তেমন করে। মিতালি চলে যেতেই হাফ ছাড়ল প্রিয়ন্তী। দেরি করল না আর এক মুহূর্ত। ঠিক করল ছাদে যাবে, ওখানে গিয়েই কথা বলবে। হাতের তালু ভিজে উঠেছে ঘামে। তবুও নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলো ও। সিঁড়ির প্রতিটা ধাপে বুকের ভেতর টিপটিপ শব্দটা বাড়ছে ক্রমশ। শেষে ছাদের দরজাটা ঠেলে খুলতেই হালকা বাতাস এসে মুখে লাগল ওর। আকাশের অবস্থা বেগতিক। বৃষ্টি ছাড়াই বিদ্যুৎ ঝলকাচ্ছে ক্ষণে ক্ষণে। বৈরী বাতাস বইছে। ছাদটা বেশ বড়। চারপাশে উঁচু বাউন্ডারি ওয়াল। ছাদের এক কোণা একটু আলাদা করে ছোটখাটো একটা চিলেকোঠার রুম। রুমটা খুব বড় না বোধ হয়। দরজা একটাই, পাশেই খোলা থাই জানালা। জানালায় সাদা পর্দা ঝুলছে। বাতাসে দুলছে সেই পর্দাটা। দরজার পাশে একটা ছোট কাঠের বেঞ্চ রাখা। বেঞ্চের এক কোণায় রাখা একটা পুরনো ফুলের টব, যেখানে শুকনো মাটি আর দু একটা মরা পাতা পড়ে আছে। দরফর করা বুকে আরেকটু এগোলো প্রিয়ন্তী। ঠিক করল দরজায় নক করবে। ঠিক তখনই হঠাৎ করে আকাশটা কেমন অদ্ভুতভাবে কালচে হয়ে উঠল। ঝপঝপ করে নামলো বৃষ্টি। বাতাসের গতিও বাড়াল হঠাৎ। সাথে অনেক শব্দ করে কোথাও একটা বজ্রপাতও হলো। পর্দাটা দুলে দুলে জানালায় আছড়ে পড়ছে। মেয়েটা এইটুকুতেই ভিজে টিজে একাকার। প্রিয়ন্তী দ্রুত চিলেকোঠার দরজার কাছে দাঁড়ালো। ভিজে যাবে না হলে পুরোপুরি। ভিজলে যে গায়ে জ্বর আসে তার। রোমান্টিক ওয়েদারে বাচ্চার বাবাকে খুব মিস করছিলেন বুঝি, মিস প্রিয়ন্তী? তাই সোজা এসে বাচ্চার বাবার বেডরুমেই হানা দিয়েছেন? প্রিয়ন্তীর শরীর কেঁপে উঠল সেই কণ্ঠে। লোকটা তো দেখেওনি ওকে। জানলো কি করে কেউ আছে বাইরে? ক্যামেরা টেমেরা নেই তো আবার কোথাও? এতক্ষণে কথাটা মস্তিষ্কে আহরণ করল ওর। অমনি লজ্জায় মিউয়ে গেল মেয়েটা। ইস, কি সাংঘাতিক এই লোক! এক সেকেন্ড দম নিল প্রিয়ন্তী। জবাব দেয়ার জন্য প্রস্তুতি নিল। তবে তার আগেই শব্দ করে খুলে গেল দরজাটা। এই ঝড় বৃষ্টিতে একা ছাদে কি করছেন, মিস প্রিয়ন্তী? একা একটা ছেলে মানুষের রুমের সামনে দাঁড়াতে ভয় করছে না আপনার? জানেন তো ছেলে মানুষ কিন্তু বহুরূপী হয়। সুযোগের হাতছাড়া করে না খুনাক্ষরেও। এরকম একটা অশালীন ওয়েদারে নিরামিষ থেকে আমিষে রূপান্তরিত হতেও কিন্তু বেশি সময় লাগবে না তখন। প্রিয়ন্তী কথা হারিয়ে ফেলল লোকটার উপর চোখ পড়তেই। লোকটার হাতে সাদা একটা টাওয়াল। চুলগুলো অল্প স্বল্প ভিজা। সবসময়ের মতো ট্রাউজার আর টি শার্ট পরনে। আর সবথেকে বেশি যেটা আকর্ষণ করে, সেটা হলো লোকটার কপালের আর নাকের মাঝ বরাবর থাকা সেই কাটা দাগটা।
ভ্রুর ঠিক মাঝখানের একটু নিচেই। প্রিয়ন্তী লোকটাকে খুঁটিয়ে খুঁটিয়েই দেখছিল। এই ডিফেন্সদের লোকেরা হয়ই এতটা সুদর্শন। বর্তমান ইয়ং জেনারেশনগুলো তো এই ডিফেন্সদের প্রতি অবশেষড। তাজধীর ঠিক তেমনই। লোকটার কণ্ঠস্বর, দাঁড়ানোর ভঙ্গি, কথা বলার স্টাইল সবকিছুই কেমন ঘোরলাগা। প্রিয়ন্তীর এই ভাবনার ইতি ঘটে প্রকণ্ঠ জোরে বজ্রপাতের শব্দে। আশেপাশেই কোথাও হয়েছে বোধ হয়। বজ্রপাতের বিকট শব্দেই চমকে উঠে প্রিয়ন্তী। কাঁধটা অনিচ্ছায় কুঁকড়ে যায় ওর। হাতের আঙুলগুলো ওড়নার কোণে শক্ত করে চেপে ধরে। তাজধীর সেটা দেখল। কপালের মাঝখানের ভ্রুদুটো হালকা প্রসারিত করেই খেয়াল করল সবটা। মেয়েটা ভিজে গেছে অনেকটাই। ঠান্ডায় কাঁপছে রীতিমতো। সবকিছু লক্ষ্য করেই দরজার ফাঁক থেকে সরে দাঁড়িয়ে বলল, আপনি দেখি খুব আনরোমান্টিক মিস প্রিয়ন্তী। কোথায় মেয়েরা বজ্রপাতের শব্দে ভয় পেয়ে দৌড়িয়ে এসে সামনের জনকে জড়িয়ে ধরে, আকস্মিক বুকে হামলে পড়ে। কিন্তু আপনি দেখছি ঠিক তার উল্টোটাই। আপনার আবার গোপন কোনো সমস্যা নেই তো? প্রিয়ন্তী কথাগুলো শুনলেও বিশেষ আমলে নিল না। তাজধীর সরে দাঁড়াতেই ওর চোখ গিয়ে আটকে গেল ঘরের ভেতরের দৃশ্যে। পুরো দেয়াল জুড়ে সারি সারি অ্যাকোরিয়াম। স্বচ্ছ কাচের ভেতর যেন বন্দি এক ক্ষুদ্র সমুদ্র। নীল, রূপালি, কমলা আর বেগুনি আলোছায় নানান প্রজাতির মাছ ভেসে বেড়াচ্ছে ওখানে। এর মধ্যে এমন বহু মাছ আছে যেগুলো প্রিয়ন্তী বাস্তবে তো দূরের কথা, ছবিতেও কখনো দেখেনি। কোনোটা লম্বাটে শরীর, কোনোটা ছোট কিন্তু আগুনের মতো উজ্জ্বল, কোনোটা আবার ডানার মতো পাখনা ছড়িয়ে জলের ভেতর নাচছে। প্রিয়ন্তী আর অনুমতির তোয়াক্কা করল না। সোজা ভেতরে ঢুকে পড়ল। দৌড়ে গিয়ে দাঁড়ালো অ্যাকোরিয়ামগুলোর সামনে। এত সব অদ্ভুত, বিরল প্রজাতির মাছ প্রিয়ন্তী আগে যে দেখেনি কোনোদিন। সব মানুষদেরই কোনো না কোনো শখ, ইচ্ছে, আকাঙ্ক্ষা থাকে। প্রিয়ন্তীরও আছে। সেটা হলো ফিশ কালেক্ট করা। ওর বাসা ভর্তি 4-5টা অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম ভর্তি ছোট ছোট মাছ, যেগুলো বেশিরভাগ ওর ভাইই এনে দেয় ওকে। তবে কিছু কিছু ও নিজেও সংগ্রহ করেছে। কিন্তু এমন মাছ তো কখনো দেখেনি আগে। এক একটা অ্যাকোরিয়ামে এক এক প্রজাতির মাছ। আবার সেই প্রজাতিগুলোর মধ্যেও ভিন্ন ভিন্ন রঙের আছে। সবশেষে প্রিয়ন্তী দৌড়ে গিয়ে দাঁড়ালো সবার শেষ প্রান্তে রাখা অ্যাকোরিয়ামটার সামনে। ওখানে শুধু একটাই মাছ রাখা, যেটা সবার থেকে বেশি আকর্ষণীয় দেখতে। মাছটার লেজটাই যেন ওর আসল সৌন্দর্য, পরীর ডানার মতো বিস্তৃত, পুরো অ্যাকোরিয়াম ভরে আছে। রেশমের মতো নরম পাখনা পানির ভেতর ধীরে ধীরে দুলছে। ইস, আল্লাহর সৃষ্টি কতটা অমায়িক। প্রিয়ন্তী আর নিজেকে আটকে রাখতে পারল না। চোখ দুটো বিস্ময় বড় হয়ে গেল ওর। একটু ঝুঁকে বাইরে থেকেই যেন মাছটা ধরতে চাইছে ও। ওভাবেই বলে উঠল, এত সুন্দর ফিশ, আমি তো কোনোদিন এমন মাছ দেখিনি। আপনিও মাছ পছন্দ করেন বুঝি? আচ্ছা, এটার নাম কি? এতক্ষণ মুগ্ধনয়নেই দেখছিল তাজধীর সবটা। মাছ কালেক্ট করা তার ছোটখাটো একটা শখই বলা চলে। সমুদ্রের মানুষ বলেই হয়তো তার এমন অদ্ভুত অদ্ভুত শখ আছে। দূরদূরান্তের সমুদ্র থেকে সে নিয়ে এসেছে নানা দুর্লভ প্রজাতি। তবে প্রিয়ন্তী কেউ একইভাবে এসবের প্রতি এতটা কৌতূহল দেখে বিস্মিতই হলো বটে। জবাব দিল সোজা সাপটা, ইটস ব্লু হাফমুন। ওয়াও, এর নামটাও খুব সুন্দর। আচ্ছা, আপনি এসব কোন দোকান থেকে এনেছেন? আমাকে বলবেন প্লিজ, আমি এরকম কয়েকটা নিতে চাই। তাজধীর ভ্রু কুঁচকে তাকালো, ঠোঁট কামড়ে হাসল অল্প। এরপর বলল, জি, সমুদ্রের তলদেশে থেকে এদেরকে তুলে এনেছি। বলতে পারেন ওয়ান কাইন্ড অফ কিডন্যাপ আর কি। এমা, আপনি সাঁতার জানেন? সমুদ্রের গভীরে গিয়েছিলেন সত্যি? যদি ডুবে যেতেন? হঠাৎ উৎকণ্ঠায় মুখ থেকে বেরিয়ে আসা প্রশ্নে নিজেই তাজ্জব বনে গেল ও। খেয়াল আসতে নিজের বেয়াক্কল মার্কা প্রশ্নে নিজেই লজ্জা পেল। ইস, কি বলদের মতো প্রশ্ন করে ফেলেছে ও এটা। বেয়াক্কল প্রিয়ন্তী, তুই আস্তই একটা বেয়াক্কল। হাদারাম মেয়ে, যে মানুষটা বছরের 365 দিনই সমুদ্রের সাথে যুদ্ধ করে, তাকে কিনা জিজ্ঞেস করছে সাঁতার জানে কিনা। লোকটাও বোধহয় মজা নিল ওর কথায়। তাই তো ঠোঁট কামড়ে নিজের হাসি চেপে ধরেই উত্তর দিল, জি মেম, এই অধম একটু আকটু সাঁতার জানে আর কি। যতটুকু জানি, পানিতে ডুবে মরার চান্স নেই আপাতত। প্রিয়ন্তী লজ্জায়, আড়ষ্ঠতায় জমে গেল। এতক্ষণে পুরো ঘরটা খেয়াল করল ও। সেখানে যত্রতত্র সাজানো নেভি ইউনিফর্ম, ক্যাপ, সারারকম সরঞ্জাম। সবকিছু নিখুঁতভাবে, পরিপাটি অবস্থায় রাখা। শরীরটা ঠান্ডা হয়ে গেছে ভিজা কাপড়ে। কুকড়ে দাঁড়িয়ে খানিকটা কাঁপতে লাগলো ও। তাজধীর সেটা লক্ষ্য করে চুপচাপ কফি মেকারের কাছে গেল। মুহূর্তে 2 কাপ কফি বানিয়ে এনে 1 কাপ এগিয়ে দিয়ে বলল, নিন আপনার বাচ্চার বাবার হাতের 1 কাপ স্পেশাল কফি খেয়ে দেখুন তো কেমন হয়েছে, মিস প্রিয়ন্তী। আরেক কাপ হাতে নিয়ে নিজে দেয়ালের পাশে হেলান দিয়ে দাঁড়ালো।
এ যাত্রায় আবারও লজ্জা পেল মেয়েটা। এইয়া, ও আসলে এখানে কেন এসেছে সেটাই তো বলা হলো না। কি করতে এসে কিভাবে নিজেকে ফাঁসিয়ে ফেললো এইভাবে? তবে এই মুহূর্তে শীতও লাগছে ভীষণ। তাই অনিচ্ছায় কফিতে একমুখ চুমুক দিয়ে বলল, একটা কথা বলবো? জি বলুন। আপনি প্লিজ প্রথমে আমাকে আপনি করে বলা বন্ধ করুন। আমি আপনার খুব ছোটই হব। তাজধীর হালকা হেসে কফির মগে চুমুক দিতে দিতে বলল, কেন, কোথাও কি লেখা আছে যে ছোটদেরকে আপনি করে বলা যাবে না? তা না, কিন্তু আপনার মুখ থেকে আপনি শুনতে আমার কেমন যেন একটা লাগে। তা কেমন লাগে, মিস প্রিয়ন্তী? সামথিং স্পেশাল? প্রিয়ন্তীর লজ্জা আরও বাড়ল। মেয়েটাকে এভাবে বিব্রত হতে দেখে তাজভীর হাসি ধরে রাখতে পারল না যেন। মুহূর্তে গায়েব করল হাসিটুকু। এরপর বলল, আই জেনুইনলি ফিল মোস্ট কমফোর্টেবল অ্যাড্রেসিং এভরিওন উইথ রেসপেক্ট, রেগার্ডলেস অফ দেয়ার এজ। ইটস সিম্পলি পার্ট অফ হু আই অ্যাম, এন্ড ইট ফিলস ন্যাচারাল টু মি। প্রিয়ন্তীকে হাঁসফাঁস করতে দেখে কথার মোড় পাল্টাল তাজভীর। বলল, কফিটা কেমন হয়েছে বললেন না তো? নে এইটারই বাকি ছিল যে। কথায় কথায় মজার ঠেলায় কখন যে কফি পুরোটা সাবার করে দিয়েছে সেই হুঁশকি আছে? ইস, এখন কি বলবে? প্রিয়ন্তী চেয়ে দেখল লোকটা তখনও লোকটার কাপে ফু দিয়েই যাচ্ছে। গরম ধোয়া বের হচ্ছে যে। ওর কাপে তো তোলায়ও অবশিষ্ট নেই একটুও। কফিটা হয়েছেই এমন। আর ছোট থেকেই তো ও গরম গরম খেয়ে অভ্যস্ত। ফ্রেন্ডদের আড্ডায় সবার আগে ওর চায়ের কাপ খালি হয়। লজ্জায় কাচুমাচু করল। তাজধীর বুঝল হয়তো কিছুটা। স্বাভাবিক টোনেই বলল, চাইলে আরেক কাপ বানিয়ে দিতে পারি। দেব? প্রিয়ন্তীর মাথা ঘুরতে লাগলো লজ্জায়। ছি, ছি, এরকম লজ্জায় কোনো সূত্রও না পড়ুক। তবে আপাতত সবকিছুকে সাইডে রেখে মনস্থির করল এক জায়গায়। মনে মনে ঠিক করল, যা বলতে এসেছিল, সোজা বলে বিদেয় হবে এখান থেকে। এরপর আর কম্মিনকালেও লোকটার সামনে পড়বে না। ভনিতাহীন গলায় বলল, আপনার সঙ্গে আসলে কিছু কথা বলতে এসেছিলাম। এরপর থেমে পুনরায় যোগ করল, সেদিন আসলে বান্ধবীদের সঙ্গে বাজি ধরে ওইরকম একটা কাজ করেছি। আসলে আমার বান্ধবীরাই আপনার আইডি সিলেক্ট করেছিল। আমার ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্য হয়েছিলাম এক প্রকার। না হলে আমি ওরকম মেয়ে নই বিশ্বাস করুন। প্লিজ, আপনি কিছু মনে করবেন না। আর ভাইয়া বা ভাবিকে এই ব্যাপারে কিছু বলবেন না। ভাইয়া জানতে পারলে আমাকে খুব বকবে। আমি সত্যিই খুব সরি। নিজের কফির মগটা পাশেই ছোট একটা টেবিলের উপর রাখল তাজভীর। রাখতে রাখতে অত্যন্ত সাবলীলভাবেই জানতে চাইল, কোন বিষয়ে সরি? জি, প্রশ্নমাত্মক ভঙ্গিতে চাইল প্রিয়ন্তী। তাজভীর বলল, মানে ঠিক কোনোটার জন্য সরি? বাচ্চাদের দুধের টাকা না দেয়ার জন্য? বিয়ের পরের দিন সকালেই আপনার ফেলে রেখে চলে যাওয়ার জন্য? না, আমার গোপন সমস্যার কথা বলেছেন এজন্য? নাকি বেড পারফরমেন্স নিয়ে মন্তব্য করেছেন তার জন্য? কোনোটার জন্য সরি বলছেন? এছাড়া বাকি মেসেজগুলোর কথা না হয় নাই বললাম মানবতার খাতিরে। এইবার পুরোপুরি লজ্জায় মিউয়ে গেল মেয়েটা। ছটফট করল, হাপুত্তাস করল, হাত কাঁপছে, পা কাঁপছে, কথা বের করতে চাইলেও শব্দ আটকে যাচ্ছে গলায়। মেয়েটি নীরব হয়ে রইল কিয়তক্ষণ। লাজ আর লজ্জার মধ্যে নিজের সমস্ত অনুভূতি আটকে রাখল। শেষমেশ কণ্ঠ ছোট করে কেবল বলল, সবকিছুর জন্যই। কিন্তু মিস প্রিয়ন্তী, আপনার সব কথার মধ্যে একটা কথা কিন্তু আমার বেশ মনে ধরেছে। বিয়ে না করে, সংসার না করে, বাসর না করে, মোস্ট অফ অল পরিশ্রম না করেই সোজা বাচ্চার বাবা হওয়ার যে ব্যাপারটা। ফ্রিতে বাচ্চার বাবা হওয়ার এমন অপরচুনিটি হাতছাড়া করা কি উচিত, বলুন? আমি কিন্তু আবার সুযোগ সন্ধানী। তাই এই সুযোগ হাতছাড়া করছি না। প্রিয়ন্তী ভ্যাবাচ্যাকা খেল পুরোদমে। লোকটা আস্তই একটা অশ্লীল। সুযোগ বুঝে কথা শোনাতে হাতছাড়া করে না। আর দাঁড়িয়ে থাকার সাহস হল না ওর। যেমনে এসেছিল অমনেই ঝড়ের বেগে সপাটে দৌড় লাগালো ও। এখানে আর এক মুহূর্তও থাকছে না। নির্লজ্জ লোক কোথাকার। ফ্যামিলির কাছে কি ভোলাভালাই না সেজে থাকে। প্রিয়ন্তী দৌড় দিতেই পিছন থেকে ডাকল তাজভীর। আরেহ মিস প্রিয়ন্তী, বাচ্চার বাবা দাবি করতে না করতে দেখি, আমার জিনিসপত্রেও অধিকার দেখানো শুরু করে দিয়েছেন। কফির মগটা তো অন্তত রেখে যান। ব্যাস, এইবার 16 কলা পূর্ণ হলো। লজ্জায় মাটিতেই মিশে যেতে ইচ্ছে হলো মেয়েটার। শেষমেশ কিনা কফির মগ হাতে নিয়েই তোর দৌড় দিতে হলো হতচ্ছাড়ি কোথাকার। মনে মনে গালি ছুড়ল নিজেকে নিজেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পথে উপরতলার করিডোরে এসে হাজির হলো মিতালি। থামল এসে ভাইয়ের কক্ষের দরজার ঠিক সামনে। নক করল দরজায়। অমনি ভেতর থেকে তাজভীরের গলা ভেসে এলো সঙ্গে সঙ্গেই। ইয়েস, ভাইয়া,
আমি। ডেকেছিলে আমায়? শব্দ করে দরজা খুলে ভিতরে আসতে বলল তাজভীর। ক্যাজুয়াল শার্টে পরিপাটি হচ্ছে তার ভাই। চুলগুলো এখনো ভিজা। অসময়ে শাওয়ার নিতে দেখে স্বভাবসুলভ প্রশ্ন করল মিতালি। একুরিয়াম ক্লিন করেছিলে বুঝি? কিছুদিন আগেই তো জামাল ভাই এসে ক্লিন করে দিয়ে গেছে। ওর নামে মাত্র ক্লিন করাই আমার হয় না, জানিস না? আসে, ছুকছাক কাজ করে চলে যায়। ওর উপর ডিপেন্ড করে থাকলে একুরিয়ামে আর মাছ থাকা লাগবে না। দেখা যাবে খালি একুরিয়ামই পড়ে আছে। মাছ একটাও বেঁচে নেই। মিতালি জানে ওর ভাইটা এমনি। একটু ছুকছুক স্বভাবের, একটু না অনেকটাই বলা চলে। ছোটবেলা তার ভাই যে কত কিছুতে ওর দোষ ধরত। তাজভীর তোয়ালে দিয়ে চুলগুলো ভালো করে মুছতে মুছতে জিজ্ঞাসা করল। তো তোদের কি অবস্থা বলতো? সংসার লাইফ কেমন চলছে? কোনো সমস্যা তো নেই? মিতালি হেসে মাথা নাড়ল। প্রত্যুত্তর করল খুশ মেজাজে। আলহামদুলিল্লাহ ভাইয়া, সবকিছুই ঠিকঠাক চলছে। তাজভীর আয়নায় নিজের দিকে তাকিয়ে আবার বলল। ঘুরতে যাসনি কোথাও? বিয়ের পর তোকে কোথাও নিয়ে যায়নি পাগলটা? মিতালি লজ্জায় মাথা নুইয়ে ফেলল। তাকালো না চোখ তুলে। পাবেলের সঙ্গে দীর্ঘ 3 বছরের প্রেমের সম্পর্ক ওদের। সেই সম্পর্কের জোর ধরেই বিয়ে। এরপর 15 দিনের সংসার। বোনের লাজুকতা টের পেয়ে তাজভীর গলা খাকারি দিল। মিতালি নিচু গলায় উত্তর করল কেবল। ওর তো কাজের প্রেশার ভাইয়া, তাই আপাতত কোথাও যাওয়া হয়নি তেমন করে। প্রেশার ট্রেসার আমি শুনতে চাইনি। নতুন বিয়ে হয়েছে, কোথাও আলাদা টাইম স্পেন্ড করবি না? শোন, তোদের জন্য একটা ট্রিপ প্ল্যান করেছি আমি। কক্সবাজার যাচ্ছিস তোরা আগামীকাল রাতে। সব ব্যবস্থা করে রেখেছি। পাবেলকে জানিয়ে দিস। মিতালি চোখ বড় বড় করে আওড়াল। কক্সবাজার? তারপর একটু থেমে বলল। ভাইয়া, কক্সবাজার না, অন্য কোথাও। তাজভীর ভ্রু কুঁচকে তাকালো। প্রশ্ন করল। কেন? কক্সবাজারে কি সমস্যা? আছে এক সমস্যা। ওখানে পাবেল যেতে রাজি হবে না বোধ হয়। তাহলে কোথায় যেতে চাচ্ছিস? আসলে ভাইয়া আমার সিলেট যাওয়ার খুব শখ। যাওয়া হয়নি তো কখনো। ওখানে ঘোরার অনেকগুলো স্পটও আছে। তাই চাচ্ছিলাম। সিলেট? যদি তুমি বলো। তাজভীর বিছানার উপর থেকে ফোন তুলে হাতে নিল। কিছু একটা টাইপিং করল বোধ হয়। সময় নিলে বলল। ওকে, সমস্যা নেই। তোদের দুজনের টিকিট ম্যানেজ করে দিয়েছি। আগামীকাল রাতেই রওনা দিচ্ছিস তোরা? ওকে। মিতালি তৎক্ষণাৎ বলল। দুটো না ভাইয়া, 3টা দাও। তাজভীর ঘুরে তাকালো। জানতে চাইল। তোরা যাচ্ছিস দুজন, 3টা টিকিট দিয়ে কি করবি? প্রিয়ন্তীকেও সাথে নেব ভাইয়া। পাভেল ওকে ছাড়া কোথাও যায়নি তো। আর বোনকে ছাড়া যেতে রাজিও হবে না। তাজভীর গম্ভীর হল। মুখভঙ্গি কঠোর করে আওড়াল। তোদের মাঝে ও গিয়ে কি করবে? ওর কি হাজবেন্ড আছে? এভাবে বলো না ভাইয়া। ছোট থেকেই তো পাভেলি ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। যেখানে যায় বোনকে সঙ্গে নিয়েই তবে যায়। চোখের আড়াল হতে দেয় না ওকে। খুব আদর করে। আর তাছাড়া প্রিয়ন্তীকে ছাড়া আমারও ভালো লাগবে না একা একা। উদ্ধৃতি চিহ্ন। কিঞ্চিত নীরবতা নেমে এল ঘুরজুড়ে। তাজভীর জানালার দিকে তাকালো। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। তারপর বলল। আচ্ছা, ঠিক আছে। 3টা টিকিটই হবে। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। টেবিলে রাতের খাবার পরিবেশন করছেন মোহনা বেগম। তাজভীর ছাড়া আপাতত বাড়ির সকলেই আছে সেখানে। প্রিয়ন্তী নিজের রুমে গুটিসুটি মেরে বসেছিল সারাটাক্ষণ। দুপুরে খেতে অবধি নামেনি। ছাদে যেটা হয়েছে, তারপর থেকে ইচ্ছে করেই আর রুম ছেড়ে বাইরে বের হয়নি মেয়েটা। বের হলেই যদি লোকটা ওর সামনে পড়ে যায়। একবার তো ঠিকই করেছিল, ভাইয়ার কাছে বলবে আজই দাদিকে নিয়ে বাসায় চলে যাবে বলে। ওর ভাই থাকলে থাকুক, এই নিয়ে রাতে ডিনারের পর একান্তে কথাও বলবে ভেবে রেখেছে। তখনই তো ওর ভাবি এক প্রকার জোর করেই মেয়েটাকে ঘর থেকে টেনে নিয়ে এলো। এনে বসালো সোজা ডাইনিং টেবিলে। প্রিয়ন্তী মনে মনে দোয়া করছে, আজ যেন লোকটা নিচে না আসে। শুনেছে লোকটা সন্ধ্যায় বাইরে গিয়েছিল। তবে ফিরেছে কিনা সেটা জানে না। তবে এবেলায় আল্লাহ বোধ হয় ওর দোয়াটা কবুল করল না। সঙ্গে সঙ্গেই সিঁড়ির দিক থেকে ভেসে এলো সেই পরিচিত পায়ের শব্দ। প্রিয়ন্তীর বুক লাফিয়ে উঠল। চোখ নামিয়ে ফেলল ত্রস্ত। ঠিক করল, খেয়ে সোজা রুমে ঢুকে পড়বে। কারো দিকে তাকাবেই না। প্রিয়ন্তীর দাদি বসেছে ওর পাশে। কাজের মেয়ে প্লেট সাজিয়ে দিচ্ছে। তাজভীর এসে চেয়ার টেনে বসল নিজের জায়গায়। বসতে বসতে বোনকে জিজ্ঞাসা করল। ওদের বলেছিস রেডি হয়ে থাকতে? সারাদিনের ব্যস্ততায় পাভেলকে বললেও প্রিয়ন্তীকে বলা হয়ে ওঠেনি মিতালির। মেয়েটা রুম ছেড়ে বেরি হয়নি। বলবে কি করে? ভাইয়ের কথার পিঠে প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বলল তখন। কাল রাতে রেডি হয়ে থেকো। ব্যাকপ্যাক করে নিও গুছিয়ে গাছিয়ে। প্রিয়ন্তী। প্রিয়ন্তীর হাত মাঝপথে থেমে গেল।
চামচটা প্লেটের উপর রেখে ধীরে ভাবির দিকে তাকালো ও। খুশি হলো মেয়েটা মনে মনে। হয়তো বাসায় যাওয়ার কথা বলছে ওর ভাবি। উৎফুল্লতায় জানতে চাইল তবুও। বাসায় যাচ্ছি নাকি ভাবি? মিতালি হেসে বলল, না, আমরা সিলেট যাচ্ছি। আমি, তোমার ভাইয়া আর তুমি। প্রিয়ন্তী একবার ভাইয়ার দিকে, একবার ভাবির দিকে তাকালো। অবুঝের মতো সুধাল। হানিমুন নাকি? তো তোমরা দুজন যাচ্ছ ঠিক আছে। মাঝখানে আমি গিয়ে কি করব? আমি যাব না ভাবি, তোমরাই যাও। তোমাকে ছাড়া তোমার ভাই যাবে না। আর আমারও ভালো লাগবে না তোমাকে ছাড়া। প্রিয়ন্তী মাথা নাড়ল। বলল খেতে খেতে, কাপলদের মাঝে আমি গিয়ে কি করব বলো? একা একা লাগবে। তার চেয়ে ভালো আমি বরং দাদিকে নিয়ে বাসায় চলে যাই। তোমরাই যাও। এতক্ষণ চুপ করে থাকা মোহনা বেগম এবার বললেন, ও তো ঠিকই বলেছে, একা গিয়ে বোরিং হবে মেয়েটা। তারপর ওর দাদির দিকে তাকিয়ে বললেন, তাহলে আপনিও যান না ওর সঙ্গে মাউই। একটু ঘুরেও এলেন না হয়। তৎজলদি বলে থামল মিতালি। আচ্ছা মা, আমরা সবাই মিলে যদি যাই তাহলে কেমন হয় বলো তো? এই সুযোগে ফ্যামিলির সবাই একসঙ্গে টাইম স্পেন্ড করাও হবে, ঘোরাও হবে, তাই না ভাইয়া? তাজধির ডান ভ্রু প্রসারিত করে বোনের দিকে চাইল। বুঝালো প্রশ্নটা ওর খুব একটা পছন্দ হয়নি। প্রিয়ন্তীর দাদি তখন বললেন, এই বুড়া বয়সে আমি তোমগো লগে গিয়া কি করমু? তোমরা দুইটা জামাই বউ মিলা লঙ্গলীলা করবা আর আমি বৈশা বৈশা আমার জামাইয়ের কথা মনে কইরা কান্দমু? এই বুড়া বয়সে আমি আমার জোয়ান স্বামীর কথা মনে কইরা কানতে পারমু না। আমি বাপু গেলে সোজা বাড়ি, আর কোথাও না। উপস্থিত সকলে হেসে উঠল সুফিয়া বেগমের কথায়। তবে শান্ত রইল তাজভীর। মিতালি মজা করে বলল তখন, এত দুঃখ পাইলে আগে বলতা, তোমার জন্য নতুন একটা জামাই বুক করে রাখতাম, দাদি। মোহনা বেগম এবার বললেন, শোন, আমি বলি কি, আমি আর মাউই না হয় বাসায় থাকি। আজান না হয় তোদের সঙ্গে যাক। প্রিয়ন্তীরও আর তখন একা লাগবে না। তাড়াহুড়ায় চেঁচিয়ে উঠল মিতালি। উচ্ছ্বাসিত হয়ে বলল, আইডিয়াটা কিন্তু মন্দ না মা। প্লিজ ভাইয়া, চলো না আমাদের সঙ্গে। প্লিজ না করো না। পাভেলো সাই জানালো তাতে। হ্যাঁ ভাইয়া, চলুন। এমন সুযোগ তো বারবার আসে না। এই সুযোগে আপনাদের ভাই বোনদেরও আলাদা সময় কাটানো হবে। আর আমাদেরও। ওদিকে মনে মনে দোয়া দুরুদ জপছে প্রিয়ন্তী। লোকটা যেন মুখ খুলেই বলে, আমি যাব না, তোমরাই যাও। ভয়ের চোটে ইতিমধ্যে রাকাত নফল নামাজও মানত করে বসেছে মেয়েটা। বুকের ভেতরটা ধুকপুক করছে। মিতালির চোখ জলজল করছে উত্তেজনায়। অন্যদিকে প্রিয়ন্তীর ভেতরটা শুকিয়ে কাঠ। একদিকে একজন প্রখর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ভাইয়ের মুখ থেকে হ্যাঁ শুনতে। অন্যদিকে আরেকজন রীতিমতো দোয়া পড়তে পড়তে শেষ। এবেলায়ও আল্লাহ বেচারি প্রিয়ন্তীর দোয়া কবুল করল না। মুখ খুলল তাজভীর। জানালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল সবাই রেডি থাকিস। মুখটা পুরোপুরি চুপসে গেল প্রিয়ন্তীর। মলিন মুখে বসে বসে বলল নামাজ ক্যান্সেল। পড়বে না ও। আল্লাহ আজ বোধ হয় ওর সঙ্গে ভারী রেগেই আছেন। মিতালি লাফিয়ে উঠল সঙ্গে সঙ্গে। ভাইয়া, কিসে করে যাব আমরা? উদ্ধৃতি চিহ্ন। স্লিপার কোচে। রাত 12টায় বাস উঠব, ইনশাআল্লাহ সকাল 7টার দিকে সিলেট নামব। বাস, শব্দটা শুনেই মিতালির মুখটা এক মুহূর্তে চুপসে গেল। মেয়েটা বাসে উঠলেই যে বমি করে এই কথা ঘরের সবাই জানে। তাজভীরও বুঝে ফেলল। তাই স্বাভাবিক গলায় আশ্বস্ত করে বলল, স্লিপারে বমির চান্স থাকে না। সারারাত ঘুমিয়ে যাবি, তাছাড়া বমির ওষুধ খেয়ে নিস। তারপর হঠাৎ চোখ তুলে প্রিয়ন্তীর দিকে তাকালো। স্বাভাবিক স্বরেই জিজ্ঞেস করল, তা মিস প্রিয়ন্তী, আপনার আবার রাস্তাঘাটে যত্রতত্র বমি করার অভ্যাস নেই তো? প্রিয়ন্তী মাথা নামিয়েই রইল। এই লোকটার সঙ্গে কথাই বলবে না, এই পণ করে বসেছে ও। কথা বাড়ালেই যে বিপদ। এইবারও ওর হয়ে জবাব দিল পাভেল। জানালো, না ভাইয়া, ওর বাসে বমি করার অভ্যাস নেই। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। পরের দিন রাত, ব্যাগ ট্যাগ সব আগে থেকেই গুছিয়ে রেখেছে মিতালি। তারপরও ভালো করে একবার চেক করে নিল শেষবারের মতো। পাভেল ইতিমধ্যে নেমে গেছে লাকেজ নিয়ে। যেতে যেতে প্রিয়ন্তীর লাকেজও তুলে নিয়েছে। ভাইকে কত করে বলল প্রিয়ন্তী সে যাবে না বলে। তবে ওর ভাই শুনলে তো। জোর করেই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে নিচে নামল মিতালি। রাত 10:30টার দিকে চারজন একসাথে গাড়িতে উঠল। গন্তব্য, ঢাকা আরামবাগ। প্রিয়ন্তী চুপচাপ বসে আছে। কোলের ওপর হ্যান্ডব্যাগটা শক্ত করে ধরে। আরামবাগে পৌঁছে ওরা বাসে উঠবে রাত 12টার। ইম্পেরিয়াল এক্সপ্রেস এর টিকিট কেটেছে তাজভীর। রাত ঠিক 12টায় ছাড়বে বাস। বাসে ওঠার আগে মিতালিকে বমির ওষুধ খাওয়ানো হলো। হালকা বিস্কুট, পানি, শুকনো খাবার নিল পাভেল। তারপর চারজন একসাথে বাসে উঠল।
মিতালি আর পাভেলের জন্য কাপল বেড বুক করেছে। আর ওদের দুজনের জন্য দুটো সিঙ্গেল সিট। তাজধীরেরটা নিচে, আর ঠিক তার বরাবর উপরেরটা প্রিয়ন্তীর। মিতালি আর পাভেল নিজেদের বেডে ঢুকে পড়ল। প্রিয়ন্তী একবার ওর কাছে এসে পুনরায় ভাইয়ের সিটের ওখানে নক করল একবার। ভাবির কাছ থেকে ইয়ারপড নিল। এরপর পা বাড়াল নিজের সিটের দিকে। তাজধীর ইতিমধ্যে নিজের সিটে ঢুকে পড়েছে। নিচের সিটের পর্দাটা একটু ফাঁক ছিল। ভেতরে মৃদু আলোয় দৃশ্যমান অনেকটাই। সেই ফাঁকা জায়গায় দিয়ে প্রিয়ন্তীর চোখ পড়ল ভিতরে। তাজধীর নিজের টি শার্ট বদলাচ্ছে। একটানে খুলে ফেলল গা থেকে সেটা। প্রিয়ন্তীর পা দুটো অজান্তেই থেমে এলো মাঝপথে। লোকটার শরীরটা পুরো দেখা না গেলেও আবছা আলোয় একটা স্পষ্ট অবয়ব বোঝা যাচ্ছে। শক্তপোক্ত, বিশাল একটা দেহ। লোকটা দেখতে যেমন দৈত্যর মতো লম্বা, শরীরটাও বানিয়েছে ঠিক তেমন। তবে উপর থেকে দেখে বোঝা যায় না সেসব। ফ্যালফ্যাল করে চেয়েই রইল প্রিয়ন্তী। ওর ধ্যান ভাঙল তাজধীরের ভ্রু কুঁচকে তাকানোয়। মেয়েটা দিকবেদিক শূন্য হয়ে ঝুলে রইল যেন মাঝপথে। ইস, সব সময় ওর সাথেই কেন এমনটা হয়? কেন কেন কেন? এখনই তাকাতে হলো লোকটাকে। সম্বিত ফিরতেই দ্রুত উপরে উঠে নিজের বেডে ঢুকে পড়ল প্রিয়ন্তী। ওড়নাটা মাথা থেকে সরিয়ে রাখল একপাশে। এরপর বড় বড় শ্বাস নিল কয়েকবার। বুকের ভেতরটা ধুকপুক করছে, আনচান আনচান করছে। ছি ছি, লোকটা কি ভাববে ওকে? ঠিক তখনই পাশে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিন জ্বলে উঠল অমনি। মেসেঞ্জারে একটা নোটিফিকেশন শো করছে। ফ্রম তাজধীর সিদ্দিক আজান। একমাত্রই এলো মেসেজটা। প্রিয়ন্তীর হাত কেঁপে উঠল। সেই কাঁপুনিতে কাঁপল ফোনটাও। দুনিমুনো করল কয়েকবার। লোকটা ওকে মেসেজ পাঠিয়েছে? এই প্রথমবার লোকটা ওকে কোনো মেসেজ পাঠিয়েছে। কাপা কাপা হাতেই মেসেঞ্জার খুলল ও। ঢুকল চ্যাটিং বারে। দেখতে পেল 1 মিনিট আগে লোকটা লিখেছে, কি মিস প্রিয়ন্তী? বাচ্চার বাবাকে খুব বেশিই মিস করছেন বুঝি? আগে বললেই পারতেন, একসাথে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে চান। তাহলে না হয় আপনার ভাই ভাবির মতো আমাদের জন্য একটা কাপল সিট বুক করতাম। প্রিয়ন্তীর মাথা ঝি ঝি করে উঠল। ছি, লোকটা কি বলে এসব? মনে মনে নিজেকেই গালি ছুড়ল এ যাত্রায়। ও করেছে এমন নির্লজ্জের মতো কাজ। কেন ওভাবে উকি ঝুঁকি মারতে গিয়েছিস তখন? নির্লজ্জ মেয়ে কোথাকার। এরপর ভাবল এরকম একটা নির্লজ্জ লোক আশেপাশে ঘুরঘুর করলে ও তো নির্লজ্জ হবেই। ঠিক তখনই টুং শব্দে কেঁপে উঠল ফোনটা আবারও। আপনি চাইলে এখনো ডাবল বেডের অ্যারেঞ্জ করা যায় কিন্তু। করব নাকি? হু? প্রিয়ন্তী ফোনটা বুকে চেপে ধরল। গাল দুটো আগুনের মতো জ্বলছে। সিদ্ধান্ত নিল এই অসভ্য লোকটাকে আর 1 সেকেন্ডও সহ্য করবে না ও। এখনই ব্লক করবে। আজীবনের জন্য ব্লক লিস্টে ঢুকিয়ে রাখবে বেটাকে। ফোনটা হাতে নিয়ে যখন তাজধীরের নামের ওপর আঙুলটা চেপে ধরল, ঠিক তখনই ফোনটা বেজে উঠল শব্দ করে। হঠাৎ শব্দে চমকে উঠল ও। স্ক্রিনে ভেসে উঠল বান্ধবীর নাম। একটু বিরক্ত হয়েই কলটা রিসিভ করল প্রিয়ন্তী। কিরে, কই আছিস? কতগুলা মেসেজ দিলাম, একটারও রিপ্লাই নেই। প্রিয়ন্তী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বলল ধরে আসা কণ্ঠে, তোকে বললাম না, সিলেট যাচ্ছি। বাসে আছি। ওমা, সত্যিই সিলেট যাচ্ছিস? আমি তো ভাবছিলাম তুই যাবি না। ভাইয়াকে বলেছিলাম, মানেনি ভাইয়া। এই, নেভি সাহেব কইরে? প্রিয়ন্তীর গলা ঠান্ডা হয়ে এলো তৎক্ষণাৎ। উত্তর করল তেলেবেগুনে জলে। কোথায় আবার? নিজের সিটে। আর তুই? আমার সিটে। ওপাশ থেকে ছোট করে একটা হাসি শোনা গেল। পরিহাস করেই বলে উঠল মেয়েটা এবার। দেখছিস, আমি বললাম না ওই ব্যাটা যাবেই। তুই তো বলছিলি যাবে না। এখনো বুঝছিস না লোকটা তোকে পছন্দ করে? প্রিয়ন্তী রেগে উঠল ফুঁস করে। রেগেমেগে বলল, একদম ফালতু কথা বলবি না। মুড এমনিতেই বিগড়ে আছে। এত হ্যান্ডসাম একটা লেফটেন্যান্ট কমান্ডার পাশে থাকতে তোর মুড খারাপ কেমনে হয় মাইয়া? এইবার তো আমারও তোকে সন্দেহ হচ্ছে। তুই আসলেই মেয়ে মানুষ তো? এইসব ফাউল কথা বলার জন্য ফোন করেছিস? ফাউল না, ভালো কথা বলছি। ভেবে দেখ, লোকটা যদি তোকে পছন্দই না করত, তাহলে মেসেজগুলোর কথা তোর ভাই ভাবিকে জানালো না কেন? প্রিয়ন্তী চুপ করে শুনল শুধু। বলল না কিছুই। বুকের ভেতরটা কেমন করে উঠল তখন। ওপাশ থেকে আবার বলা হলো, মেয়ে, আর কখন বুঝবি? লোকটা তো তোকে বারবার নিজের বাচ্চার মা বানাচ্ছে। নিজেকে তোর বাচ্চার বাবা বলে দাবি করছে। এত হিন্টের পরও তোর মাথায় ঢুকছে না? এরপর থেমে আবারও বলতে লাগলো, উনি কি রাস্তাঘাটের ফালতু ছেলেদের মতো হাতে একটা গোলাপ এনে তোকে সবার সামনে সরাসরি প্রপোজ করবে গাধি? উনি একজন লেফটেন্যান্ট কমান্ডার। ওনার ভাষা, স্টাইল সবই আলাদা। তবুও তো কতভাবে তোকে বুঝাচ্ছে বেচারা।
থামো ভাই, চুপ যা প্লিজ। রেগে গিয়েই প্রিয়ন্তী ফোনটা কেটে দিল। বালিশের পাশে ছুঁড়ে ফেলল ফোনটা। বুক ধড়ফড় করছে কেমন যেন। রাগ, লজ্জা, অস্বস্তি, সব মিলে মাথাটা ঝিমঝিম করছে বলা চলে। অথচ রাগের আড়ালেও ঠোঁটের কোণে একটা অদ্ভুত লাজুক হাসি ফুটে উঠল নিমিষেই। কিছুক্ষণ পর আবার ফোনটা হাতে নিল। মেসেঞ্জার খুলল। তাজধীরের প্রোফাইল পিকচারে ঢুকল। ছবিটা জুম করল। ভালো করে তাকালো। শক্ত চোয়াল, গভীর একজোড়া চোখ, আর নাকের উপরে সেই কাটা দাগটা। হঠাৎ করেই গাল দুটো গরম হয়ে উঠল ওর। ফোনটা বুকে চেপে ধরল প্রিয়ন্তী। এরপর চোখ বন্ধ করল। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। রাত প্রায় ৩টার কাছাকাছি। অন্ধকার ভেদ করে বাসটা এসে থামল কুমিল্লার এক হাইওয়ে রেস্টুরেন্টের সামনে। হঠাৎ থামার ঝাঁকুনিতে অনেকেই নড়ে উঠল ঘুমের ঘোরে। ড্রাইভারের গলা শোনা গেল তখনই, 30 মিনিট ব্রেক। বাসের ভেতরে হালকা গুঞ্জন শুরু হলো। কেউ নামছে হাতমুখ ধোয়ার জন্য। কেউ আবার ক্ষুধার তাড়নায় খাবার নিতে নামছে। পাভেল আর মিতালিও উঠে দাঁড়ালো। নামার আগে একবার প্রিয়ন্তীকে ডেকে গেল দুজনেই। মেয়েটা চুপচাপ শুয়ে আছে, চোখ বন্ধ। কোনো নড়াচড়া নেই। মিতালির মনে হলো, ঘুমিয়ে পড়েছে হয়তো। তাই আর ডিস্টার্ব না করে দুজনেই নেমে গেল। মিনিট দুয়েক পরে ঠকঠক শব্দ হলো পাশে। শব্দটা ওর সিটের পাশের কাঠের পার্টিশনে হলো। প্রথমে পাত্তা দিল না প্রিয়ন্তী। কিন্তু শব্দটা থামার যেন নাম নেই। যতক্ষণ না ও সাড়া দিচ্ছে শব্দটা বেড়েই যাচ্ছে। চোখ মুখ খিচে ঘাপটি মেরে শুয়ে রইল প্রিয়ন্তী। বান্ধবীর কথার পরতো আরও বেশি এই লোকটার মুখোমুখি হওয়া যাবে না ওকে। তবে লোকটা বোধহয় পণ করেই রেখেছে ওকে উঠানোর। তাই তো ডেকে উঠল রাশভারী সরে। 1 মিনিট আগেও ফেসবুকে অ্যাক্টিভ থাকা মানুষটা মিনিটের মধ্যেই কিভাবে এমন গভীর ঘুমে তলিয়ে গেল, মিস প্রিয়ন্তী? এই গতিতে তো এখন দেখছি আপনার কাছ থেকেই ঘুমানোর ট্রেনিং নিতে হবে। সমুদ্রে লাইফ সংকটে দেখলে নিশ্চিন্তে মিনিটেই এভাবে গভীর ঘুমে তলিয়ে যাব। না, সত্যি সত্যিই 1 মিনিটে ঘুমানোর কোর্সটা কমপ্লিট করতে হবে আপনার কাছ থেকে। বলুন, বলুন সিক্রেটটা আমাদের সাথেও শেয়ার করুন। বিনিময়ে যা চাইবেন তাই পাবেন কিন্তু। এই অপরচুনিটি হাতছাড়া কইরেন না, মিস ব্লু হাফ মুন।